13 ডিসেম্বর ব্রিগেডিয়ার মিশ্র আমাকে নরসিংদীতে অবস্থান করে সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থা দেখতে বলেন। আমি তার কথায় কোনো সাড়া না দিয়ে আমার ব্যাটালিয়ন নিয়ে রাতের বেলায় সম্মুখে অগ্রসর হতে থাকি। আমার মনে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বার্লিন দখলের জন্য মিত্রবাহিনীর প্রতিযোগিতার কথা। সেখানে কে আগে পৌঁছে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এর প্রতিযোগিতার কথা, এবং তা নিয়ে রুশ এবং অন্যান্য মিত্রবাহিনীর সৈন্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়েছিল। তাই আমরা ঢাকার দিকে অগ্রসর হতে লাগলাম। 14 তারিখ দুপুরবেলায় আমরা ঢাকার অদূরবর্তী ডেমরায় পৌঁছাই। আমার সঙ্গে নিয়মিত বাহিনী 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রায় 800 সৈনিক ছিল। 3 নং সেক্টরের কিছু মুক্তিযোদ্ধা যারা আমাদের সঙ্গে রায়পুরে যোগ দেয় তারাও ডেমরায় সমবেত হয়। আমরা ডেমরা শিল্প অঞ্চলের পেছনে অবস্থান গ্রহণ করি। সেখানে পাক বাহিনীর সঙ্গে আমাদের থেমে থেমে গোলাগুলি চলতে থাকে। তবে পাক বাহিনীর অবস্থান ছিল বেশ দুর্বল। ভারতীয় বাহিনীর একটি ব্যাটালিয়ন তখন আমাদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থান নেয়। অন্যদিকে একটি ব্যাটালিয়ন নরসিংদীর পূর্বের দিকে টঙ্গী বরাবর অবস্থান নেয়। 15 তারিখ রাতে আমি সেকেন্ড লেফটেন্যান্ট আনিসের নেতৃত্বে 20 থেকে 25 সদস্যের একটি ফাইটিং পেট্রোল বাড্ডার দিকে পাঠাই। তারা সেখানে আধা ঘন্টার মতো অবস্থান করে এবং 10-15টি 81 মিলিমিটার মর্টারের গোলা ঢাকার দিকে তথা গুলশানের দিকে লক্ষ্য করে ছোড়ে, কিন্তু পাক বাহিনী এর কোনো পাল্টা জবাব দেয়নি। 16 ডিসেম্বর সকালে মিত্রবাহিনীর সঙ্গে অবস্থানরত সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি পাকিস্তান সেনাবাহিনী বিনা শর্তে আত্মসমর্পণ করতে যাচ্ছে। একটু পরে সেই খবরের সত্যতা সরকারিভাবেই জানতে পারি। আমার সৈন্যরা পায়ে হেঁটে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী হয়ে ডেমরা পৌঁছায় এবং পথে বিভিন্ন স্থানে যুদ্ধ করে স্বভাবতই ছিল ক্লান্ত ও দীর্ঘ পথযাত্রায় দুর্বল। তাই সকালে ডেমরার একটি বাড়িতে ভারী কামান ও গোলাবারুদ রেখে আমরা ডেমরার প্রধান সড়কে উঠি। আমাদের পরনে খাকি পোশাক, কারণ যুদ্ধকালীন কোনো সৈন্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় না থেকে বেসামরিক পোশাকে যুদ্ধবন্দী হলে জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো সুযোগ সুবিধা পাবে না, বরং দুষ্কৃতিকারী হিসেবে গণ্য হবে। তাছাড়া শৃঙ্খলা এবং সার্বিক নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাহিনীর পোশাক থাকা একান্ত আবশ্যক। যা হোক, ডেমরা থেকে আমরা খাকি পোশাকে ডান দিকে রাস্তা ধরে যাচ্ছিলাম। বাঁ দিকের রাস্তায় দেখি অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর আমাকে জড়িয়ে ধরেন। তার সঙ্গে আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে পরিচিত। ভগ্ন অনুরোধ মেজর আমাকে বোঝাতে চাইছিলেন যে তার রেজিমেন্ট সাধারণ জনগণের উপর কোনরূপ নির্যাতনমূলক আচরণ করেনি। কোনরূপ প্রত্যুত্তর না করে আমি আমার পথে ঢাকার দিকে চলতে লাগলাম। একটু পরে দেখি ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার সাবেক সিং মেজর হায়দারকে গাড়ি নিয়ে বেসামরিক পোশাকে ঢাকার দিকে যাচ্ছেন। এদিকে ওই দিনই এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকারও কলকাতা থেকে ঢাকায় আসেন মিত্রবাহিনীর সঙ্গে। ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানের ছবিতেও তাদের দেখা যায়। উল্লেখ্য, ব্রিগেডিয়ার সাবেক সিং 1984 সালের অমৃতসর স্বর্ণ মন্দিরের সংঘর্ষে ভারতীয় বাহিনীর হাতে মন্দিরের ভেতরে নিহত হন। ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ছিলেন উগ্রপন্থী শিখ নেতা সন্তু ভিন্দ্রাওয়ারের সামরিক উপদেষ্টা। সন্ধ্যার দিকে আমরা ঢাকা পৌঁছাই। রাস্তার দুপাশে বাড়ির ছাদে অসংখ্য কৌতূহলী জনতা আমাদের স্বাগত জানায়। অবশ্য আমাদের খাকি পোশাকে দেখে অবাকই হয় অনেকে, কারণ আমাদের এবং পাকিস্তানি বাহিনীর উভয়ের পোশাকই ছিল খাকি, ফলে তারা কিছুটা ভীত সন্ত্রস্তও ছিল। যা হোক, আমাদের চিনতে তাদের কিছুটা সময় লাগে।